10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের আজকের কেমিস্ট্রি ক্লাসের সাথে আছি আমি অভিলাষা রায়ন্ত। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে। আজকে আমরা পড়তে যাচ্ছি কেমিস্ট্রি ফার্স্ট পেপার। কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার মৌলে পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের সেকেন্ড ক্লাস আজকে। এর আগেও আমরা একটা ক্লাস করেছি, তাই না, এই চ্যাপ্টারে? তো সেই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের প্রথম দিকের বিষয়গুলো পড়েছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের শেষের পার্টটুকু, তার মানে রাসায়নিক বন্ধন যে পার্টটুকু আছে আমরা সেই পার্টটুকু আজকে পড়ে ফেলবো। তো এইটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এটার, এই চ্যাপ্টারের, কারণ দেখা যায় এখানে যে টপিকগুলো আছে সেগুলো থেকে মোটামুটি প্রশ্ন আসে ভর্তি পরীক্ষাগুলোতে। তো আমরা চলো দেখি কিভাবে নিজের সমস্যাগুলো সমাধান করা যায়। এরপরে শুরুই করি আমরা রাসায়নিক বন্ধন দিয়ে। রাসায়নিক বন্ধন কয় ধরনের? আমরা 3 ধরনের রাসায়নিক বন্ধন দেখে এসেছি, তাই না? কি কি? একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আরেকটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তাহলে বুঝতেই পারছো আয়নিক বন্ধন কিভাবে হবে। আয়নিক বন্ধন আয়ন দিয়ে হবে, সমযোজী বন্ধন হবে দুইজনের শেয়ার করার মাধ্যমে, তাই না? দুইটা পরমাণু শেয়ার করে যে বন্ধনটা গঠন করে সেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। আর সন্নিবেশ বন্ধন হচ্ছে ধনী গরিবের বন্ধন অনেকটা। কিরকম? যে যার বেশি ইলেকট্রন আছে সে ইলেকট্রনটা আরেকজনকে দিচ্ছে শেয়ার করার জন্য, আর যার কম আছে সে সেই ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে। তো এই ধরনের বন্ধনগুলোকে আমরা বলছি সন্নিবেশ বন্ধন। তাহলে চলো এবার একটা একটা করে আলোচনা করি। প্রথমে আসি আয়নিক বন্ধনে। আয়নিক বন্ধন নাম থেকেই বুঝতে পারছো আয়নিক বন্ধন কাকে বলবো আমরা। আয়নিক বন্ধন বলবো যে বন্ধনটা আমার আয়ন দিয়ে হচ্ছে। তাহলে আয়ন কি জিনিস? আয়ন হচ্ছে, আমরা সবাই জানি যে পরমাণু কি হয়, পরমাণু নর্মাল অবস্থায় চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে, তাই না? পরমাণুর এমনি সাধারণ অবস্থায় পরমাণু কোনো চার্জ থাকে না। তাহলে চার্জিত যে অবস্থাটা সেটাকে আমরা আয়ন বলি। চার্জিত কখন হয়? যখন আমার ইলেকট্রন হয় ত্যাগ করে অথবা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে ইলেকট্রন যখন ত্যাগ করছে সেটাকে আমরা বলছি ক্যাটায়ন, যেটা পজিটিভ চার্জ যুক্ত। ইলেকট্রন যখন গ্রহণ করছে সেটাকে বলছি অ্যানায়ন, যেটা নেগেটিভ চার্জ যুক্ত। আচ্ছা, তাহলে ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণের মাধ্যমে যে বন্ধনগুলো গঠন হবে, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে বন্ধন গঠন হবে সেই বন্ধনগুলোকে আমরা বলছি আয়নিক বন্ধন। ধরো সোডিয়াম পরমাণু। তো এই সোডিয়াম পরমাণু এইটা যখন একটা ইলেকট্রন ত্যাগ করছে তখন সে কি হয়ে যাচ্ছে? তখন সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে, তাই না? তো এই যে সে একটা ইলেকট্রন ত্যাগ করলো, এই একটা ইলেকট্রন যে গ্রহণ করবে এরকম একটা পরমাণু দরকার। সেই পরমাণুটা হচ্ছে আমার ক্লোরিন, তাই না? সে ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করছে সেটাকে আমরা বলছি ক্লোরাইড আয়ন, যেটা হচ্ছে Cl-। এখন এই যে প্লাস এবং মাইনাস আমরা জানি, তাই না, যে প্লাস ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো এই যে এই আকর্ষণ বলটার মাধ্যমে তারা যে যৌগটা গঠন করছে সেটাই হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড, আমাদের খুবই পরিচিত যৌগ, খাবার লবণ। তো এই ধরনের এইভাবে যে যৌগগুলো আমার গঠিত হয় সেগুলোকে আমরা বলছি আয়নিক যৌগ। তাহলে এই আয়নিক যৌগগুলোর কি ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে? বুঝতেই পারছো এদের মধ্যে একটা যেহেতু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের একটা শক্তিশালী একটা আকর্ষণ বল রয়েছে, তাহলে এখান থেকে তারা কি হবে? তারা একটা শক্তিশালী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। তো তাদের মধ্যে যখন বন্ধনটা দৃঢ় হবে তখন কি তাদেরকে সহজে ভাঙা যাবে না, এবং সে কারণেই এদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কগুলো রয়েছে সেগুলো সাধারণত উচ্চ হয়। তার মানে এদেরকে ভাঙতে হলে, গলাতে হলে আমাদের উচ্চ তাপের প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের নামটা দেখে একটু শেখার চেষ্টা করি। সমযোজী কি? সমযোজন, তাই না? যোজন মানে যুক্ত হওয়া। তার মানে আমরা দুইজনে যুক্ত হবে কিন্তু সমানভাবে যুক্ত হবে। তার মানে এদের যে ইলেকট্রনগুলো রয়েছে এরা যুক্ত হয়ে সেই ইলেকট্রনগুলো শেয়ার করা শুরু করবে। তার মানে এই সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কিরকম? এই যে ধরো হাইড্রোজেনের একটা পরমাণু রয়েছে 1s1। এই হাইড্রোজেন একটা পরমাণুতে একটা ইলেকট্রন আছে, আবার অপর একটি হাইড্রোজেন পরমাণুতেও আমার এই একই রকম আরেকটা ইলেকট্রন আছে। তাহলে এই যে এই দুইটা পরমাণু এরা দুইজন যদি যুক্ত হতে চায় তখন এরা কি করবে? এই যে এই হাইড্রোজেন পরমাণুর আমার একটা ইলেকট্রন ছিল এবং ওই হাইড্রোজেন পরমাণুরও একটা ইলেকট্রন ছিল, তাহলে এরা দুইজনে মিলে একটা ইলেকট্রন শেয়ার করে এই যে দেখো এরা কিন্তু
দুইয়ের নিয়মটা মেনে চলছে, তার মানে এরা এইভাবে একটা স্টেবল পজিশনে যেতে পারে। এরকম আমরা এই গঠনটাকে আমরা বলছি হাইড্রোজেন অণুর গঠন। এভাবে আমরা অক্সিজেন অণুর গঠন ব্যাখ্যা করতে পারি, কার্বন ডাই অক্সাইড ব্যাখ্যা করতে পারি। তার মানে এই যে লাস্ট কক্ষপথে দুইটি, হাইড্রোজেনের ক্ষেত্রে দুইটি এবং অন্যান্য পরমাণুর ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 8টি ইলেকট্রন করার জন্য যে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠনের যে প্রক্রিয়াটা, সেটাকেই আমরা বলছি সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে এই সমযোজী বন্ধন আমরা বুঝলাম যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হবে। তো এই শেয়ার কিভাবে করবে, পরমাণুগুলো কিভাবে ইলেকট্রন শেয়ার করছে? তো শেয়ারিং এর দুটো উপায় আছে। ধরো এই যে অধিক্রমণ, একটা হচ্ছে অধিক্রমণ আর একটা হচ্ছে সংকরায়ন। তাহলে অধিক্রমণ কি? অধিক্রমণ হচ্ছে ওভারল্যাপ করা, মানে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাওয়া যে ব্যাপারটা, সেটাকে আমরা বলছি অধিক্রমণ। কিরকম? এই যে ধরো একটু আগে যে উদাহরণটা দেখালাম তোমার হাইড্রোজেন অণুর ক্ষেত্রে, তাহলে একটা হাইড্রোজেন পরমাণুতে আমার 1s1, আরেকটা হাইড্রোজেন পরমাণুতে আমার 1s1। তাহলে এই যে s অরবিটাল এবং s অরবিটাল, এই দুইটা অরবিটাল মিলেই আমার তৈরি করছে হাইড্রোজেন অণু, তাই তো? তাহলে এই যে এইটার s অরবিটাল এবং এটার s অরবিটাল, এই দুইটা মিলাই যে অধিক্রমিত, মানে একজন আরেকজনের উপর ওভারল্যাপ করে যেই বন্ধনটা গঠন করছে, এই ওভারল্যাপিং এর ব্যাপারটাকে আমরা বলছি অধিক্রমণ। তাহলে এটা s অরবিটালের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা এরকম হবে। তাহলে এই অধিক্রমণটা কিসের মধ্যে হয়? বিভিন্ন অরবিটালের মধ্যে হয়, তাই তো? তাহলে এই ss এবং sp, তার মানে একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল যদি পরস্পরকে অতিক্রমণ করে, সেটাকে আমরা বলছি sp অতিক্রমণ। এটা কিরকম দেখতে হবে? আমরা জানি s অরবিটাল গোলাকার এবং p অরবিটাল ডাম্বেল আকৃতি, তাই তো? তাহলে এই যে s এবং p এর যে অতিক্রমণের জায়গাটা, এটাকে আমরা বলছি sp অতিক্রমণ। আবার pp এর ক্ষেত্রে কি হবে? pp এর ক্ষেত্রে আমার দুইটা p অরবিটাল অতিক্রমণ করবে, তাই তো? তাহলে এরকম দুইটা p অরবিটাল অতিক্রমণ করলো, এই জায়গাটাকে আমরা বলছি p অতিক্রমণ। আচ্ছা, তাহলে এই যে এই p অতিক্রমণ, এইটার কিন্তু আমার অতিক্রমণের মাত্রাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, তারপরে তার মানে এই যে অতিক্রমণের ক্রম যদি আমরা বলি, তাহলে p অরবিটাল আমার সবচেয়ে বেশি অতিক্রমণ হয়, এরপরে আমার sp হয় এবং সবচেয়ে কম হয় ss। ঠিক আছে? তাহলে এটা আমার গেল অধিক্রমণ সংক্রান্ত কথাবার্তা। এরপরে যদি আমরা যাই সংকরায়ন, তাহলে সংকরায়ন কি? সংকরায়ন হচ্ছে আমরা যখন দুইটা অরবিটাল যুক্ত হয়ে নতুন একটা অরবিটাল তৈরি করছে, সেটাকে আমরা বলছি সংকরায়ন। তার মানে অধিক্রমণের ক্ষেত্রে যে দুইটা অরবিটালের যে ওভারল্যাপিং এর জায়গাটা ছিল, সেটা হচ্ছে অধিক্রমণ, এবং এই দুইটা অরবিটাল মিলে যখন সমসংখ্যক এই যে কয়টা অরবিটাল আমার যুক্ত হচ্ছে, সেই কয়টাই নতুন অরবিটাল তারা তৈরি করবে। এই ধরনের ব্যাপারটাকে আমরা বলছি সংকরায়ন। কিরকম? ধরো s একটা আছে, s অরবিটাল এবং p অরবিটাল, এই দুইটা অরবিটাল মিলে আমার sp3 হাইব্রিডাইজেশন করে, sp হাইব্রিডাইজেশন করতে পারে, sp2 হাইব্রিডাইজেশন করতে পারে, sp হাইব্রিডাইজেশন করতে পারে। তার মানে এই যে s এবং p, এরা নর্মালি যে ধরনের শক্তিতে ছিল, তারা ইলেকট্রন একসঙ্গে ইলেকট্রন শেয়ারের জন্য তারা একটা নতুন হাইব্রিড সংকরায়িত হয়ে নতুন ধরনের আমার অরবিটাল তৈরি করছে। এগুলোকে আমরা বলছি হাইব্রিডাইজড অরবিটাল। তাহলে এই ধরনের আমরা দেখি কিভাবে হাইব্রিডাইজেশনগুলো হচ্ছে। আসলে প্রথমে আমরা কথা বলি sp3 হাইব্রিডাইজেশন নিয়ে। sp3 হাইব্রিডাইজেশন কিরকম? ধরো তোমার কি আছে CH4। হ্যাঁ, তো এই CH4 যৌগটা আমরা কিভাবে গঠিত হচ্ছে সেটা একটু দেখে নিই, তাহলে আমরা sp3 হাইব্রিডাইজেশনটা বুঝে যাব। আচ্ছা, এই যে কার্বন, এই কার্বনের ইলেকট্রন যদি আমরা বিন্যাস করি, তাহলে কি হবে? 1s2 2s2 2p2, তাই তো? তার মানে এই যে এর sp, আমার s2s অরবিটালে রয়েছে দুটা, আর 2p অরবিটালে 2px একটা, 2py একটা। হ্যাঁ, তাহলে এই যে দেখো 2pz যে অরবিটালটা আছে, এটা কিন্তু ফাঁকা। এখন এটাকে যদি আমি উত্তেজিত করি, তাহলে এই যে s অরবিটালে আমার দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা কিন্তু আর থাকবে না, pz অরবিটালে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাবে। তার মানে দেখো এটা হয়ে যাচ্ছে আমার 2s1 2px1 2py1 2pz1। এই যে এখন একটা s এবং তিনটা p, এই ধরনের এই অরবিটালগুলো এখন সংকরায়িত হয়ে আমার তৈরি করবে 4টা sp3 অরবিটাল।
এগুলো হচ্ছে আমার হাইব্রিডাইজড অরবিটাল। আচ্ছা, তাহলে দেখো এটা কিভাবে, তাহলে এই যে আমার কার্বন থাকছে, এই কার্বনের আমার 4টা sp3 অরবিটাল রয়েছে, তাই না? হাইব্রিডাইজড অরবিটাল রয়েছে, এগুলো এইভাবে বিন্যস্ত থাকে অ্যান্ড এর সাথে এদের প্রত্যেকটাতে আমার একটা করে ইলেকট্রন আছে। এখন এর সাথে যখন আমার হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এটা আমার নর্মালি কার্বনটা এখন এভাবে আছে sp3 হাইব্রিডাইজেশন করে, তারপরে এর সাথে যখন আমার হাইড্রোজেন যুক্ত হচ্ছে তখন আমার হাইড্রোজেনের আরও একটা করে ইলেকট্রন এখানে শেয়ার করছে তারা। এই যে আমার CH4 যৌগটা গঠিত হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে প্রত্যেকটাতে একটা করে আমার হাইড্রোজেন যুক্ত হচ্ছে এভাবে। তো এই হলো আমার sp3 হাইব্রিডাইজেশন। তাহলে আমরা দেখলাম যে sp3 কিভাবে হচ্ছে অ্যান্ড CH4 যৌগটা কিভাবে গঠিত হচ্ছে। তাহলে এই যৌগটাকে যদি আমরা নর্মালি এইভাবে দেখাই তাহলে এটা হচ্ছে এরকম। তো এই যে CH4 গঠিত হলো, এই CH4 হচ্ছে আমার চতুস্তলকীয়। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে চারদিকে এটা 4টা তল থাকবে, এটা এই ধরনের একটা গঠন তৈরি করে অ্যান্ড এই প্রত্যেকটাতেই আমার 2টা করে, প্রত্যেকটা sp3 সংকরায়ন এবং এর প্রত্যেকটাতেই আমার sp3 সংকরায়ন এবং প্রত্যেকটা সংকরিত অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকছে। আচ্ছা, তাহলে নেক্সটে চলে যাই। নেক্সট হয়েছে sp2 হাইব্রিডাইজেশন। sp2 হাইব্রিডাইজেশন কি? এখানে বুঝতেই পারছো sp2, তার মানে আমরা এখন যদি বোরন ট্রাইক্লোরাইড এই যৌগটার ক্ষেত্রে দেখি, তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস দেখি আমরা। বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এক্সাইটেড করি, এটার কি ধরনের গঠন পাবো? 2s1 2px1 2py1। তাহলে এই যে একটা s অরবিটাল এবং 2টা p অরবিটাল, এই 2টা মিলে আমার গঠন করছে 3টা sp2 অরবিটাল। ঠিক আছে, sp2 হাইব্রিডাইজেশনে 3টা অরবিটাল আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে এরা কিভাবে থাকবে? এরা এই যে বোরন, এর 3 দিকে 3টা আমার sp2 সংকরিত অরবিটাল থাকবে আর এবং এর প্রত্যেকটাতে কি আছে? একটা করে ইলেকট্রন আছে। আবার যখন এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে যাচ্ছে তখন কি হবে? ক্লোরিনের আবার ক্লোরিনের লাস্ট কক্ষপথের যে একটা ইলেকট্রন তার দরকার ছিল, সেই একটা ইলেকট্রন এখানে যুক্ত হয়ে যাবে। তাহলে এই প্রত্যেকটাতে আমার sp2, এই প্রত্যেকটাতেই একটা করে ক্লোরিন যুক্ত হচ্ছে, তাই না? এটা একটা ক্লোরিন, এটা একটা ক্লোরিন, তো এইটা হচ্ছে আমার ক্লোরিন। তো এইভাবে আমরা এটাকে দেখাতে পারি বোরন ট্রাইক্লোরাইড, উপরে একটা ক্লোরিন এবং 2 দিকে 2টা ক্লোরিন। তো এই যে এই একটা ক্লোরিন, এই যে বন্ধন, একটা বন্ধন থেকে আরেকটা বন্ধনের যে ডিস্টেন্স, এই জায়গাটাতে এরা 120 ডিগ্রি কোণ করে থাকে। হ্যাঁ, তো পুরোটা 360 ডিগ্রি, এখানে আমার 3টা অরবিটাল থাকবে, তো সেই হিসেবে এখানে 120 ডিগ্রি কোণ করে এরা সমতলীয় ত্রিভুজ। এটা কি হয়? একটা তলের মধ্যেই এরা একটা ত্রিভুজ আকৃতির থাকে। তাহলে এই যে বোরন ট্রাইক্লোরাইড, এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা sp2 সংকরণ বিশিষ্ট এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণ করে থাকছে আর এরা কি আকৃতির? এরা একটা ত্রিভুজ তৈরি করছে, তাই তো? আচ্ছা, এরপরে আসি sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হবে? বুঝতেই পারছো, sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা দেখি বোরন বেরিলিয়াম ক্লোরাইড যদি আমরা দেখি, তাহলে এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কি? বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। আচ্ছা, তো এটার এক্সাইটেড অবস্থাটা কিরকম হবে? এটাকে যদি আমরা এক্সাইটেড করি সেক্ষেত্রে আমার 2s1 হবে এবং 2p1 হবে। এই যে s এবং p, এই 2টা মিলে এরা 2টা sp সংকরিত অরবিটাল তৈরি করছে। তো sp সংকরিত অরবিটালের ক্ষেত্রে কি হবে? এই যে বেরিলিয়াম রয়েছে আমার, এর 2 পাশে 2টা sp সংকরিত অরবিটাল, তো এই পাশে একটা আমার ক্লোরিন থাকছে, এই পাশে একটা ক্লোরিন থাকছে। তাহলে বুঝতেই পারছো এদের মধ্যবর্তী বন্ধন কোণ কত? মধ্যবর্তী বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। তো এই গেল আমার sp2 sp3, আশা করি বুঝতে পেরেছি আমরা। তো এই জিনিসটা আবার আমাদের কার্বনের যে যৌগগুলো রয়েছে জৈব যৌগের ক্ষেত্রে, ইথিন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওটা sp2 হাইব্রিডাইজেশনে থাকে এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশনে থাকে। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা এখন নেক্সট হাইব্রিডাইজেশনে চলে যাই, সেটা হচ্ছে sp3d। তার মানে বুঝতে পারছো sp3 একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং একটা d অরবিটাল,
তার মানে এখানে টোটাল আমার 5টা সংকরিত অরবিটাল তৈরি হচ্ছে, তাই তো? 5টা যদি সংকরিত অরবিটাল তৈরি হয়, তো আমরা যদি PCl5 এই যৌগটার গঠন দেখি তাহলে বুঝতে পারবো। ফসফরাসের ক্ষেত্রে কি, ফসফরাস 15, এখানে আমার 1s2 2s2 2p6 3s2 3p আমার থাকছে 3, তাই তো? তাহলে এখানে কি দাঁড়ালো আমার ফসফরাসের ক্ষেত্রে, এই যে 3s2 এটাকে যদি আমি এক্সাইটেড করি, ফসফরাসকে এক্সাইটেড করলে আমার কি দাঁড়াবে, এটা আমার হবে 3s1 3px 3py 3pz and 3dx xy। তাহলে এই যে 3s2 এ যে 2টা ইলেকট্রন ছিল, এইখানে আর 2টা ইলেকট্রন না থেকে এই সবগুলোতে একটা একটা ইলেকট্রন চলে যাবে, অ্যান্ড এই ফাঁকা যে ডি অরবিটালটা ছিল সেখানেও একটা ইলেকট্রন চলে যাবে। তাহলে আমার টোটাল কয়টা দাঁড়ালো, এখানে 5টা আমরা অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমার 5টা sp3d এই সংকরিত অরবিটাল তৈরি হবে। এটা দেখতে কেমন, এটা হচ্ছে আমার এই যে ফসফরাস, এই ফসফরাসটা আগে এই সমতলীয়ভাবে 3টা এইদিকে 3 দিকে 3টা থাকবে, অ্যান্ড ঠিক উপরে এবং ঠিক নিচে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা ত্রিভুজাকার পিরামিডের মতো হবে। হ্যাঁ, পিরামিডের মতো দেখতে, যেটা আমার 5 দিকে 5টা আমার ক্লোরিন থাকছে। তাহলে এই হচ্ছে আমার PCl5 এর গঠন এবং sp3d হাইব্রিডাইজেশন। তাহলে এবারে আসি sp3d2 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে। এই হাইব্রিডাইজেশনে কি হবে দেখো, sp3d2, তার মানে বুঝতে পারছো একটা s অরবিটাল, 3টা p অরবিটাল এবং 2টা d অরবিটাল নিয়ে এই হাইব্রিডাইজেশনটা হবে। এবং এখানে কতগুলো অরবিটাল তৈরি হবে, হ্যাঁ 4টা, sp3 মানে 4টা এবং আরো 2টা d আছে, তার মানে টোটাল 6টা হাইব্রিডাইজড অরবিটাল এখানে আমরা পাচ্ছি। তাহলে চলো আমরা একটা যৌগ দেখে নিই। ধরো SF6, এই যৌগটার গঠন যদি আমরা দেখি, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতেই পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 আর 3p4, তাই তো? তাহলে এটা হচ্ছে আমার সালফারের নর্মাল অবস্থায়। সালফারকে যদি এখন আমরা এক্সাইটেড করি তাহলে আমরা পেয়ে যাব এখানে যে 3s1 3p1 3px 3py 3pz 3dxy 3dyz, তাই তো? তাহলে এই সবগুলোতে যদি আমার একটা একটা করে ইলেকট্রন যায়, আমার এইখানে কয়টা ইলেকট্রন থাকছে, 1 2 3 4 5 6, এই 6টা ইলেকট্রন আমার 6টা অরবিটালে বিন্যস্ত থাকছে। তার মানে এই অরবিটালগুলো নিয়ে এখন আমাদের হাইব্রিডাইজড অরবিটাল গঠিত হবে। তাহলে এই যে দেখো, এখানে একটা s আছে, 3টা p আছে এবং 2টা d আছে। এটা নিয়ে আমার যে 6টা, এইখান থেকে আমার sp3d2 হাইব্রিডাইজড 6টা অরবিটাল আমরা পেয়ে যাচ্ছি। এবং সেখান থেকে আমার এই সালফার, এই যে SF6 এই যৌগটা আছে, এটা কিভাবে গঠিত হবে, এখানে আমার 6টা যৌগই 6টা ফ্লোরাইন এইভাবে থাকবে, একটা সালফারের সাথে 6টা ফ্লোরিন এইভাবে যুক্ত থাকছে। তাহলে এই যে এই যৌগটা, এটা কিরকম, এটা আসলে অষ্টতলকীয়। তার মানে কি, এটা টোটাল 8টা তল থাকবে এবং এটা এই দুই দিক দিয়েই এর টোটাল 8টা তল থাকছে এবং এর প্রত্যেকটা যে কোণ, এই যে কোণগুলো, এই মধ্যবর্তী কোণগুলো প্রত্যেক ক্ষেত্রে আমার হবে 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এটা একটা অনেকটা 2টা ঘরের মতো একটা গঠন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে এইটাতে আমরা, এই যৌগটাতে আমরা কি দেখতে পেলাম, এখানে হচ্ছে আমার হাইব্রিডাইজেশন sp3d2, এবং এর যে বন্ধন কোণগুলো, এটা আছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে 90 ডিগ্রি। আচ্ছা, তো এই গেল আমার sp3d2 হাইব্রিডাইজেশন। এবারে নেক্সটে চলে যাই। নেক্সটে কি আছে, sp3d3। তার মানে বুঝতে পারছো এখানে আমার অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল কয়টা হবে, 7টা হবে, তাই তো? এটা যদি আমরা দেখি, আমরা IF7 এই যৌগটাকে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে বুঝতেই পারছো আয়োডিনের ক্ষেত্রে আমার লাস্ট কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন বিভিন্ন ওই হাইব্রিডাইজড করে আমার 7টা sp3d3 এই 7টা
হাইব্রিডাইজড অরবিটাল গঠন করবে। এবং এটার গঠনটা কীরকম হবে, তাহলে এটার এই দিকে তোমার দুইটা ফ্লোরিন থাকছে, অ্যান্ড এর চতুর্দিকে এই দেখো এটা হবে একটা আমার সমতলের ক্ষেত্রে একটা পঞ্চভুজ থাকবে এবং উপরে নিচে দুইটা ফ্লোরিন থাকবে। তার মানে এই জায়গাটাতে আমরা একটা পঞ্চভুজ যদি কল্পনা করি, যেটা হবে আমার এই ধরনের, তাহলে এই প্রত্যেকটা কোণে আমার একটা করে ফ্লোরিন থাকবে। এখানে একটা ফ্লোরিন থাকছে, এইখানে একটা ফ্লোরিন থাকছে, এখানে একটা ফ্লোরিন থাকছে, এই জায়গায় একটা ফ্লোরিন থাকছে, অ্যান্ড এই জায়গায় একটা ফ্লোরিন থাকছে। তার মানে এই জায়গাটাতে আমার এই সমতলের ক্ষেত্রে একটা পঞ্চভুজ গঠিত হচ্ছে এবং তার উপরে নিচে আরও দুটো ফ্লোরিন। তার মানে এই কোণটা আমার হচ্ছে 90 ডিগ্রি, অ্যান্ড এই যে পঞ্চভুজের প্রত্যেকটা কোণ, এই কোণটা হচ্ছে আমার 72 ডিগ্রি। তাহলে এই হলো আমার IF7 এই যৌগটার গঠন। এবং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এই ক্ষেত্রে আমার sp হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d3। তো এটা তো আমরা যৌগের বিভিন্ন গঠন ব্যাখ্যা করে হাইব্রিডাইজেশন থেকে বিভিন্ন যৌগের গঠন ব্যাখ্যা করলাম, তাই তো? তাহলে এবারে চলো উল্টো কাজটা করি, কিছু যৌগ দেখে বের করে ফেলি এটা কোন ধরনের হাইব্রিডাইজেশন। আচ্ছা, তাহলে প্রথমেই দেখো যেটা রয়েছে ঢাকা ইউনিভার্সিটি 11-12 সালের যে কোয়েশ্চেনটা, সেখানে কি বলেছে, আমার অ্যামোনিয়াম আয়নের সংকরায়ন বের করতে বলেছে, তাই তো? তাহলে প্রথমেই দেখো আমি বলি তোমাকে যে সংকরায়নের ক্ষেত্রে আমরা কিভাবে কি দেখছি বলো তো, যে একটা আমার লাস্ট কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে এবং লাস্ট কক্ষপথে ইলেকট্রনগুলো টোটাল কয়টা অরবিটালের মধ্যে থাকতে পারছে, তাই তো? এবং সেই অনুযায়ী আমার কোন ধরনের হাইব্রিডাইজেশন মৌলটার মধ্যে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তাহলে দেখো এই যে অ্যামোনিয়াম আয়নের কেন্দ্রীয় মৌল কি? নাইট্রোজেনের ক্ষেত্রে আমার লাস্ট কক্ষপথে কয়টা আছে? 5টা ইলেকট্রন আছে, তাই না? এর সাথে আবার কি রয়েছে, এর সাথে এর লাস্ট শেলে নিজের 5টা ইলেকট্রন ছিল, এর সাথে হাইড্রোজেন 4টা যুক্ত হয়েছে, তাই তো? তাহলে এই যে হাইড্রোজেন 4টা যুক্ত হইলো, 4টা হাইড্রোজেনের আবার কয়টা ইলেকট্রন আছে? 4টা। টোটাল আমার লাস্ট শেলে ইলেকট্রনের সংখ্যা হওয়ার কথা ছিল 5 and 4 9, কিন্তু দেখো এখানে একটা প্লাস আছে, তার মানে এটা হচ্ছে আমার ক্যাটায়ন। তার মানে একটা প্লাস থাকা মানে কি, এখান থেকে একটা ইলেকট্রন কমে গেছে। তার মানে এর যে লাস্ট শেলে আমার টোটাল ইলেকট্রন এখন আছে, লাস্ট শেলে ইলেকট্রন এখন বর্তমানে আছে আমার 8টা। এই 8টা ইলেকট্রন তোমরা দেখেছো এক একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? এক একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে। তাহলে এই 8টা ইলেকট্রন থাকার জন্য আমার কয়টা অরবিটাল লাগবে? অবশ্যই 8/2 = 4। তাহলে 4 এই 4টা অরবিটাল আমরা কোন হাইব্রিডাইজেশনে পাই বলো? হ্যাঁ, sp3। এই sp3 হাইব্রিডাইজেশনে আমরা এই 4টা অরবিটাল পেয়ে যাই। তাহলে এই NH4 অর্থাৎ অ্যামোনিয়াম আয়নটার হাইব্রিডাইজেশন কি? sp3। আচ্ছা, তাহলে এবার sp2 এর একটা বের করি। sp2 এর ক্ষেত্রে কি? বোরন ট্রাইক্লোরাইড। এটার ক্ষেত্রে যদি দেখো বোরনের লাস্ট শেলে কয়টা আছে? বোরনের লাস্ট শেলে আমার ইলেকট্রন আছে 3টা, তাই তো? বোরনের লাস্ট শেলে 3টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হয়েছে? ক্লোরিন 3টা ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করেছে বোরনের সাথে, তাই তো? তার মানে 3টা ক্লোরিন থেকে আমরা আরও 3টা ইলেকট্রন পাচ্ছি। তাহলে এই টোটাল লাস্ট শেলে ইলেকট্রনের সংখ্যা আমার দাঁড়ালো 6টা। এই 6টা ইলেকট্রন থাকার জন্য কয়টা অরবিটাল লাগবে? 3টা অরবিটাল থাকার জন্য 3টা অরবিটালের জন্য আমার সংকরায়ন হচ্ছে sp2। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ যে আমরা খুবই একদম বেসিক কনসেপ্ট কাজে লাগিয়ে এই যে ঢাকা ইউনিভার্সিটি 11, 12 এবং 12-13 সালে দুটো প্রশ্ন সলভ করে ফেললাম। আচ্ছা, পরবর্তীতে দেখো বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি হচ্ছে? বেরিলিয়ামের তোমার লাস্ট শেলে থাকছে, বেরিলিয়ামের ক্ষেত্রে লাস্ট শেলে আমার 2টা ইলেকট্রন আছে, 2টা ক্লোরিন দিয়ে আমার 2টা ক্লোরিনও আবার 2টা ইলেকট্রন শেয়ার করেছে। তাহলে লাস্ট শেলে আমার টোটাল 4টা ইলেকট্রন থাকলো। এই 4টা ইলেকট্রন থাকার জন্য আমার অরবিটাল লাগবে 2টা, তার মানে এটা হচ্ছে sp সংকরণ। আবার জেনন ডাইফ্লোরাইড, এই জেনন ফ্লোরাইডের ক্ষেত্রে কি হবে? জেননের লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যা কত? জেননের লাস্ট শেলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 8। আর ফ্লোরিন 2টা ফ্লোরিন আছে, 2টা ফ্লোরিন আমার কয়টা ইলেকট্রন শেয়ার করছে? 2টা। তাহলে 8 আর 2 10, 10/2 মানে 5। 5টা হাইব্রিডাইজড অরবিটাল আমরা কোন হাইব্রিডাইজেশন থেকে পেয়ে থাকি? sp3d। এই তো। তারপরে রয়েছে sp3d2। এটার উদাহরণ কি? এই যে ব্রোমিন ফ্লোরাইড। এটাতে আমরা কি করব?
এই ব্রোমিনের লাস্ট কক্ষপথে আমার 7টা ইলেকট্রন আছে, আবার 5টা ফ্লোরাইড আবার 5টা ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে এখানে 7 5 12, 12/2 = 6 মানে sp3d2। আচ্ছা, আবার sp3d3, এটা এই উদাহরণটা আমরা IF7 এর গঠনই দেখেছি, তাই না এর আগে? সেই যৌগগুলোই আমরা এখন খুবই সহজে যৌগ দেখেই বলে দিতে পারছি, আমাদের গঠন ব্যাখ্যা করতে হচ্ছে না, ইলেকট্রন বিন্যাস করতে হচ্ছে না। আমরা যদি এই যৌগের গঠনও না দেখি, জাস্ট লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আয়োডিনের আছে 7টা, ফ্লোরাইডের আছে 7টা ফ্লোরিন মিলে আমার 7টা ইলেকট্রন শেয়ার করেছে, এখানে টোটাল 14টা, 14/2 মানে 7 মানে sp3d3। তাহলে এইভাবে আমরা খুবই শর্টকাটে খুবই সহজেই বের করে ফেলতে পারি যে আসলে কোন মৌলের মধ্যে কোন ধরনের সংকরায়ন দেখা যায়। তো এই যে মৌলগুলোর মধ্যে বিভিন্ন সংকরায়ন দেখা যাচ্ছে, তো এই যে এটা এর আগে আমি যখন তোমাদের গঠনগুলো দেখাচ্ছিলাম, আমি যৌগের আকৃতির কথা বলছিলাম, তাই না? তো এই আকৃতিগুলা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি কোন ধরনের সংকরায়ন প্লাস আবার কোন কয়টা ইলেকট্রন আছে সেখানে, সেই জিনিসগুলোর উপর। এবং এইটার যে তত্ত্বটা রয়েছে সেটা হচ্ছে VSEPR, অর্থাৎ ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। হ্যাঁ, তার মানে এই যে আমার শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো কি করে বলো? ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে না? তো পরস্পরকে বিকর্ষণ করার ফলে তাদের আকারটা নর্মালি যেরকম হওয়ার কথা ছিল সেই জায়গায় একটা চেঞ্জ চলে আসে। তো সেই চেঞ্জটার কিভাবে হচ্ছে, কয়টা ইলেকট্রন থাকার ফলে কি ধরনের চেঞ্জ হচ্ছে আকারে, সেই জিনিসগুলো আমরা এখানে একটু দেখে নেব। তাহলে আগে চলো দেখি আগে মুক্তজোড় ইলেকট্রনগুলো কিভাবে হচ্ছে সেটা বের করি। আমি যদি পানির কথা বলি, পানির ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া সেটা যদি বের করতে বলি তোমাকে, তাহলে তুমি কি করবে? আমার পানির ক্ষেত্রে পানির গঠন আমরা দেখেছি, একটা অক্সিজেন থাকে, 2টা হাইড্রোজেন থাকে, তাই তো? এখন অক্সিজেনের লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের লাস্ট শেলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমার 6, তাই তো? আর এখানে 2টা হাইড্রোজেন বন্ড গঠন করেছে, তাহলে 2টা হাইড্রোজেন যখন তার সাথে বন্ধন গঠন করছে, তার মানে এই 6 থেকে নিশ্চয়ই তারা 2টা ইলেকট্রন নিয়েছে। তাহলে আমার লাস্ট কক্ষপথে এইখানে আরো 2 জোড়া অর্থাৎ 4টা ইলেকট্রন আছে যারা কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি, ঠিক আছে? তাহলে এইরকম যে ইলেকট্রনগুলো যেগুলো বন্ধনে অংশগ্রহণ করছে না, সেগুলোকে আমরা বলছি মুক্তজোড় ইলেকট্রন। অ্যান্ড এটা আমরা কিভাবে পাচ্ছি? একটা কেন্দ্রীয় মৌল, সেই কেন্দ্রীয় মৌলের লাস্ট শেলে কতগুলো টোটাল ইলেকট্রন আছে এবং সে কতগুলো মৌলের সাথে বন্ধন গঠন করেছে, সেই জিনিসগুলো যদি আমরা হিসাব করে নিই তাহলে আমরা পেয়ে যাব মুক্তজোড় ইলেকট্রন অ্যাকচুয়ালি একটা মৌলে কত জোড়া থাকে। আচ্ছা, এখন এই মুক্তজোড় ইলেকট্রন যে বের করলাম, এটা আমার কিভাবে প্রভাব ফেলছে সেই জিনিসটা আমরা দেখে নিই। আচ্ছা, এখন দেখো sp3, আমি যদি তোমাকে sp3 সংকরণের কথাই বলি, sp3 সংকরণের কয়েকটা উদাহরণ যদি দিই, প্রথমে আমরা যখন করি তখন মিথেনের উদাহরণ দিয়েছিলাম, তাই না? এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে আমার কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, কারণ আমার কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে অ্যান্ড 4টা ইলেকট্রনের সাথে 4টা হাইড্রোজেন বন্ড গঠন করেছে। এই sp3 সংকরণেরই আরেকটা যৌগ, সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই জন্য এই যৌগটার ক্ষেত্রে কি হয়, এই যৌগটার ক্ষেত্রে আমার প্রত্যেকটা কোণের পরিমাণ হয় 109.5 ডিগ্রি, ঠিক আছে? এবং এটার আকৃতি কি? এটার আকৃতি হচ্ছে আমার চতুস্তলকীয়, তার মানে এটা 4টা তল সৃষ্টিকার, 4টা সমান আকৃতির তল সৃষ্টিকারী একটা গঠন সৃষ্টি করে। আচ্ছা, এরপরে অ্যামোনিয়ার যদি আমরা দেখি, অ্যামোনিয়ার কেন্দ্রীয় মৌল নাইট্রোজেনের সাথে আমার নাইট্রোজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। কিন্তু অ্যামোনিয়া গঠন করার সময় সে কি করে? 3টা হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করে। সে যখন 3টা হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করছে, তখন কিন্তু তার 1 জোড়া ইলেকট্রন একা পড়ে আছে, তারা কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি। তাহলে এই যে এখানে আবার 1 জোড়া ইলেকট্রন রয়েছে, এই যে বন্ধনে যে ইলেকট্রনগুলো রয়েছে না, এই বন্ধনগুলোর ইলেকট্রন এবং এই মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, ফলে তারা এদেরকে ঠেলে 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 নিচের দিকে নামিয়ে দেয়, যার ফলে এই অ্যামোনিয়ার যে গঠনটা হয় এটা হয়ে যায় আমার পিরামিডের মতো,
ঠিক আছে, তাহলে এই অ্যামোনিয়ার গঠনটা আমার হয়ে গেল পিরামিডীয়। এবং তারা যেহেতু বিকর্ষণ করছে, এই মুক্তজোড় ইলেকট্রনটা যেহেতু এই বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করছে, ফলে ওরা এভাবে নিচে নেমে যায়। ফলে এই যে এদের মিথেনের ক্ষেত্রে আমার যে কোণটা ছিল 109.5 ডিগ্রি, সেটা এখানে হয়ে যায় 107 ডিগ্রি। ঠিক আছে, এরপরে আসো পানিতে যাই আমরা। পানির ক্ষেত্রে কি হয়, পানিতে আমার অক্সিজেন রয়েছে। আমরা একটু আগেই দেখলাম যে পানিতে আমার 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই না? তো দেখো এই যে এই মুক্তজোড় ইলেকট্রন, এরা আবার পরস্পরকে অনেক জোরে ধাক্কাধাক্কি করে, এরা পরস্পরকে আরো বেশি বিকর্ষণ করে। ফলে এরা যখন আরো বেশি বিকর্ষণ করছে, তখন এই যে আমার এই কোণটা, এটা আরো কমে যাচ্ছে। এবং এইটা যে আমার এই অ্যামোনিয়া ছিল আমার পিরামিডীয়, তার আগে মিথেন ছিল চতুস্তলকীয়, তারও পরে এটা গিয়ে আমার একটা ভি আকৃতির, আরো বেশি এটা কম্প্রেসড হয়ে আরো বেশি চাপ পেয়ে এটা ভি আকৃতির একটা যৌগ তৈরি করে। হ্যাঁ, তো পানির আকৃতি কি ধরনের, পানির আকৃতিটা হচ্ছে ভি। এবং এই মধ্যবর্তী কোণটা কি, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার 104 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালেন্স শেল ইলেকট্রন রিপালশন থিওরি, VSEPR, তো এই থিওরিটা অনুযায়ী আমরা যেটা পাই সেটা হচ্ছে এই যে আমার লন পেয়ার বিকর্ষণ বল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2টা লন পেয়ার আছে, লন পেয়ার ইলেকট্রন। এরা দুইজন লন পেয়ারটা পরস্পরকে অনেক বেশি বিকর্ষণ করছে। তারপরে এই যে আমার এখানে একটা লন পেয়ার এবং একটা বন্ড পেয়ার, এই দুটো পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু এর তুলনায় আবার এ কম। আবার এর চেয়েও এই যে এখানেও তো দুটো বন্ড আছে, দুটা মিথেনের ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রনের যেই রিপালশনটা, সেটা আরও কম হয়। তার মানে এইখান থেকে এই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে লন পেয়ার ইলেকট্রনের যে বিকর্ষণ, এটা হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে আছে আমার লন পেয়ার অ্যান্ড বন্ড পেয়ার, অ্যান্ড তারপরে আছে আমার বন্ড পেয়ার ইলেকট্রন রিপালশন। ঠিক আছে, তো এইভাবে যদি আমার মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাহলে আমার নর্মালি এই হাইব্রিডাইজেশন অনুযায়ী যেই আকারের যৌগটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই যে এখানে আমি তোমাদের সবগুলো একটা গুছিয়ে দিয়েছি, সব যত ধরনের যৌগ আছে এবং তাদের কি ধরনের ইলেকট্রন, তাদের মধ্যবর্তী কোণটা কিরকম হয় এবং তাদের মুক্তজোড় ইলেকট্রন কি কি থাকে, সেগুলো থাকার ফলে তাদের আকারটা কি ধরনের হয়, এই সবগুলো কিন্তু এই ছকটাতে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা যদি একটু দেখে নাও যে এই যে প্রথমেই রয়েছে আমার বেরিলিয়াম ক্লোরাইডের উদাহরণটা, এখানে আমার sp সংকরণ, তারপরে sp2 সংকরণ, তারপরে sp3 সংকরণ। এভাবে এই মুক্তজোড় ইলেকট্রন থাকলে কি হবে, মুক্তজোড় ইলেকট্রন না থাকলে কি হবে, এই সবগুলো বিষয় কিন্তু এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে। তো আমি আশা করব তোমরা এই ছকগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। তো এবারে নেক্সট টপিকে চলে আসি। নেক্সট আমরা কি পড়বো, ফাজানের নীতি। তো ফাজানের নীতি কি? ফাজানের নীতি হচ্ছে এমন একটা নীতি যেটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি যে আয়নিক যৌগগুলো, আমরা জানি আয়নিক যৌগ কিভাবে তৈরি হয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন দিয়ে তৈরি হয়, তাই তো? তো এই যে আয়নিক যৌগগুলোর কিছু কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকে। তো এই যে সমযোজী বৈশিষ্ট্যগুলো তারা কেন দেয়, কিভাবে দেয়, সেই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এমন একটা নীতি হচ্ছে ফাজানের নীতি। তাহলে এই নীতি অনুসারে আমাদের যে আয়নিক যৌগ, তার মানে আয়নিক যৌগগুলো সমযোজী বৈশিষ্ট্য কখন দেবে, যখন তাদের মধ্যে একটা সমযোজী বৈশিষ্ট্য কি হয়, সমযোজী যৌগগুলোতে কি হয়, একটা পোলার সৃষ্টি হয় না, মানে যেই যৌগগুলোর তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে, তারা কি করে, ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে টেনে নেয়। তো যার ফলে ওই সমযোজী যৌগে একটা পোলারের সৃষ্টি হয়, দুইটা পোলের সৃষ্টি হয়। পোল মানে কি, প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত। তো এই ধরনের ঘটনা, মানে এই ইলেকট্রন টেনে নেওয়ার মতো ঘটনা যখন আমার আয়নিক যৌগেও ঘটে, তখনই সেই জিনিসটাকে আমরা বলছি পোলার আয়ন। এবং এই পোলার আয়ন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলোই ব্যাখ্যা করে ফাজানের নীতি। তাহলে পোলার আয়ন কিভাবে হয় আমরা যদি একটু দেখি, তাহলে এই নীতি অনুযায়ী আমার পোলার আয়ন কিভাবে বেশি হবে, প্রথমেই বলেছে ক্যাটায়নের আকার ছোট হলে। তার মানে আমার ক্যাটায়নটা যখন ছোট হবে, তখনই আমার পোলার আয়নটা বেশি হবে, তার মানে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। নেক্সটে বলেছে অ্যানায়নের আকারটা বড় হতে হবে। তারপরে কি বলেছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হতে হবে। তার মানে আমার যেগুলোর চার্জ কম, সেগুলোর চেয়ে যেই মৌলগুলোর আমার চার্জ বেশি, সেগুলোর প্রভাব
বেশি হবে। তারপরে রয়েছে ডি এবং এফ অরবিটাল যদি আমার থাকে কোনো মৌলে, সেই ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে আমার এই পোলার আয়নটা বেশি হয়। আচ্ছা, তাহলে পোলার আয়ন, এই যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, এই জিনিসগুলো অনেকটা প্যাচ লেগে যায় না মাঝে মাঝে? তো এটাকে একটু খোলার চেষ্টা করি আমরা। পোলার আয়ন জিনিসটা কি? পোলার আয়ন হচ্ছে, তোমরা হয়তো বইয়ে এই জিনিসটা অনেক জটিলভাবে লেখা, তো আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় এটা একটু বলে দিই। পোলার আয়ন জাস্ট মাথায় রাখবা, এই যে আমার ক্যাটায়ন আছে, এই ক্যাটায়নের একটা নিউক্লিয়াস আছে। তো এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস কি করবে? নেগেটিভ জিনিসকে আকর্ষণ করবে, তাই না? তাহলে এই যে এই ক্যাটায়নের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস এবং অ্যানায়নের যে বহিস্থ শেল আছে, তার মানে এই যে অ্যানায়নের বহিস্থ শেলে যে ইলেকট্রনগুলো আছে, এইগুলোকে যখন আকর্ষণ করছে, এই যে আকর্ষণ করে তার দিকে টেনে আনা এই অ্যানায়নের লাস্ট শেলের ইলেকট্রনগুলোকে, এই ধর্মটাকে আমরা বলছি পোলার আয়ন। তাহলে চলো এবার এই যে কারণগুলো বলেছে এগুলো একটু ব্যাখ্যা করি আমরা। তো এখানে আমরা বোধহয় একটা পরিচিত সূত্র দেখতে পাচ্ছি, তাই না? কি মনে পড়ছে? অনেকে হয়তো ভয় পেয়ে গেছে যে এই আমরা তো কেমিস্ট্রি পড়ছিলাম, হঠাৎ করে এখানে কুলম্বের সূত্র কি করলো, তাই না? তো চলো একটু আমরা ফিজিক্সের ভাষায় ব্যাখ্যা করি কেমিস্ট্রিকে কিভাবে করা যায়। তো এখানে বলেছে আমরা পোলার আয়ন কি পড়ে আসলাম, এই যে আকর্ষণ বলটা ক্যাটায়নের নিউক্লিয়াসের দ্বারা আমার অ্যানায়নের বহিস্থ শেলে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে আকর্ষণ করছে। তার মানে বুঝতেই পারছো, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তো নেগেটিভ পজিটিভ চার্জের যে আকর্ষণ বলটা, এটা কোন সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়? অবশ্যই কুলম্বের সূত্র। তার মানে কুলম্বের সূত্র দিয়েও আমরা এই নীতিটাকে ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা এই এফ সমানুপাতিক করেছি Q1 and Q2, তার মানে চার্জের সংখ্যা যত বেশি হবে আমাদের আকর্ষণ বলটাও তত বেশি হবে। এবং এই লাস্ট স্লাইডে আমরা যে দেখলাম ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ বেশি হলে পোলার আয়ন বেশি হয়, তার মানে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম, তাই তো? এখন এই যে এখানে বলেছে আকার ছোট বড়, এইটা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের তো ভুলে যাই আমরা যে কোনটা ছোট কোনটা বড়, একটু সমস্যা হয়, তাই না? তো চলো দেখি সলভ করা যায় কিনা। তো এইখানে এই অনুযায়ী আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মধ্য চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব আমার যত কম হবে আকর্ষণ বলটা ততই বেশি হবে। হ্যাঁ, তো এখন দেখো এই যে ক্যাটায়ন বড় হচ্ছে, অ্যানায়নও বড় হচ্ছে, তাহলে তো এদের মধ্যকার দূরত্ব কমে যায়, তাই না? আবার ক্যাটায়নও ছোট, অ্যানায়নও ছোট, তাহলে এদের মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে। কিন্তু কোনটা যেন বড় কোনটা যেন ছোট, এরকম একটা ব্যাপার। এরকম কেন হলো? আসলে আমি যে একটু আগে তোমাদের এই যে সংজ্ঞাটা পড়ালাম পোলার আয়নের, সেটা একটু নোট করে নাও, সেটা একটু চিন্তা করে দেখো। সেখানে আমি বলেছি ক্যাটায়নের যে নিউক্লিয়াসটা থাকছে সেটা আকর্ষণ করবে অ্যানায়নের বহিস্থ শেলের ইলেকট্রনকে, তাই তো? তাহলে এই যে ইলেকট্রন, এই বহিস্থ শেলের ইলেকট্রনটা এই ক্যাটায়ন যত ছোট হবে এই নিউক্লিয়াসটা তত বেশি এই বহিস্থ শেলের ইলেকট্রনের কাছাকাছি চলে আসবে না? আবার এই অ্যানায়নটা যত বড় হবে সেই লাস্ট শেলের ইলেকট্রনটা তত ক্যাটায়নের কাছাকাছি চলে আসবে। তাহলে দেখো তোমরা যদি জাস্ট এই একটা সংজ্ঞা বোঝো, এই একটা কনসেপ্ট বোঝো, তাহলেই কিন্তু তোমাদের এত কিছু মাথায় রাখতে হবে না। জাস্ট তোমরা মাথায় রাখবে যে এই যে যখন এই একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ক্যাটায়নের নিউক্লিয়াস এবং অ্যানায়নের বহিস্থ শেলের ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণটা হচ্ছে সেটাকে আমরা বলছি পোলার আয়ন, এবং সেটার উপর ডিপেন্ড করেই আমার আয়নিক যৌগের যে সংযোজী বৈশিষ্ট্যগুলো কিভাবে দেবে না দেবে সেটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে এই যে এই এক কুলম্বের সূত্র দিয়েই আমরা কিন্তু এই যে তিনটে শর্ত ছিল আমার, প্রথম তিনটা আমরা ব্যাখ্যা করতে পারলাম। এরপরে আসো এই যে এফ ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন থাকলে কি হবে, এটা ডি এবং এফ অরবিটালে ইলেকট্রনটা কিভাবে প্রভাব ফেলছে আমার পোলার আয়নের ক্ষেত্রে সেটা একটু দেখি। তো আমাদের লাস্ট ক্লাসে আমি শিল্ডিং ইফেক্ট সম্পর্কে বলেছিলাম, মনে আছে? শিল্ডিং ইফেক্ট কি? শিল্ডিং ইফেক্ট হচ্ছে এই যে আমার অরবিটালগুলো রয়েছে ডি অরবিটাল, এই ডি অরবিটাল করে কি, ডি অরবিটাল এবং এফ অরবিটাল এরা করে কি, এই যে এই শিল্ডিং ইফেক্টটা হচ্ছে এই আমার যে কেন্দ্রে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসের বহিস্থ শেলের যে ইলেকট্রনগুলোকে যে আকর্ষণ করার যে ক্ষমতাটা, আকর্ষণ করার প্রবণতা, এটার মাঝখানে একটা শিল্ড তৈরি করে। হ্যাঁ, তো এই অরবিটাল মধ্যবর্তী মানে নিউক্লিয়াস এবং লাস্ট শেল মধ্যবর্তী যে শেলগুলো আছে
সেই শেলগুলোর যে অরবিটালগুলো এরা করে কি এই নিউক্লিয়াসকে ওই লাস্ট কক্ষপথে ইলেকট্রনকে আকর্ষণ করতে বাধা দেয়। তাহলে বাধা যদি দেয় তাহলে কি ভালো ঠিকমতো আকর্ষণ করতে পারবে? পারবে না। এবং আমরা ওই শিল্ডিং ইফেক্ট পড়ার সময় পড়ে এসেছি যে এই শিল্ডিং ইফেক্ট এস অরবিটালের সবচেয়ে বেশি, তারপরে পি অরবিটালের, তারপরে ডি অরবিটালের, তারপরে এফ অরবিটালের। তাহলে দেখো এই যে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে এদের শিল্ডিং ইফেক্ট যেহেতু একদম কম, শিল্ডিং ইফেক্ট কম থাকার কারণে কি হবে, এদের যে কেন্দ্রীয় নিউক্লিয়াসটা ছিল এই নিউক্লিয়াসটা খুব সহজেই বাইরের শেলে ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে। ফলে ওই যে অ্যানায়নের যে লাস্ট শেলে ইলেকট্রনগুলো ছিল সেগুলোকে সে খুব সহজেই অনেক বেশি আকর্ষণ করতে পারছে। যেহেতু অনেক বেশি আকর্ষণ করতে পারছে এই জন্য তার পোলার আয়নটাও বেশি হবে অ্যান্ড সেসব যৌগের সমযোজী বৈশিষ্ট্যও কিন্তু অনেক বেশি হবে। আচ্ছা, তাহলে এবার আমাকে একটা সহজ প্রশ্নের উত্তর দাও, সেটা হচ্ছে ফাজানের নীতি কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? তো এই যে আয়নিক বৈশিষ্ট্য, সমযোজী বৈশিষ্ট্য, এইসব অনেক কিছু দিয়ে অনেক সময় আমরা কনফিউজ, যেহেতু ফাজানের নীতি সমযোজী বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করে, তো সেখান থেকে আমরা অনেকে কনফিউজড হয়ে যাই যে ফাজানের নীতি অ্যাকচুয়ালি কোন ধরনের যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। মনে রাখবে ফাজানের নীতি কিন্তু আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। আয়নিক যৌগের ক্ষেত্রে, কারণ ক্যাটায়ন অ্যানায়নের কথা বলছি, ক্যাটায়ন অ্যানায়ন কোথায় থাকে? আয়নিক যৌগে থাকে। তার মানে এইটা হলো আয়নিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য এবং আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা ব্যাখ্যা করে এই ফাজানের নীতি। আচ্ছা, তো এই গেল আমাদের ফাজানের নীতি। এবারে আমরা নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। আমরা দুই ধরনের বন্ধন পড়লাম না এতক্ষণ পর্যন্ত, আমরা আয়নিক বন্ধন পড়েছি, আমরা সমযোজী বন্ধন পড়েছি। এবারে আমরা তৃতীয় আরেক ধরনের বন্ধন পড়বো, সেটা হচ্ছে সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধন কি? একেবারে ক্লাসের একদম শুরুতে আমি বলছিলাম সন্নিবেশ বন্ধন হচ্ছে ধনী গরিবের বন্ধন, তাই তো? ধনী গরিবের বন্ধন কিরকম, যে আমার কাছে ইলেকট্রন আছে, তো আমি এই ইলেকট্রনটা তোমাকে দিচ্ছি, দিয়ে তোমার সাথে সাথে থাকছি, এরকম একটা ব্যাপার। তো সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে আমাদের যে সকল যৌগ এরকম ইলেকট্রন দান করে, দান অ্যাকচুয়ালি দিয়ে দেয় না, শেয়ার করে আর কি, শেয়ারের জন্য দিচ্ছে আরেকজনকে যার ইলেকট্রনের কমতি রয়েছে, তো সেই ধরনের যৌগগুলোকে আমরা বলছি লিগ্যান্ড। লিগ্যান্ড অ্যান্ড যে সকল যৌগ, আমার এখানে আরেকটা শব্দ আমরা পড়বো, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কি? কোনো একটা মৌলের সন্নিবেশ সংখ্যা বলতে বোঝায় যে ওই মৌলটা কতগুলো লিগ্যান্ডের কাছ থেকে ইলেকট্রন নিতে পারে। এই যে লিগ্যান্ডগুলো এরা করে কি, এক জোড়া ইলেকট্রন প্রদান করে, ইলেকট্রন জোড় এরা প্রদান করে বন্ধনে অংশগ্রহণ করে। তো এই গেল সন্নিবেশ বন্ধন সম্পর্কে কথা। তো সন্নিবেশ বন্ধন দিয়ে আমরা কি করি? সন্নিবেশ বন্ধন থেকে আমাদের জটিল যৌগ তৈরি হয়, তাই তো? জটিল যৌগগুলো কিরকম? তো একটা জটিল আয়নের গঠন দেখি আমরা। এখানে কি দেখতে পাচ্ছি? আমরা যদি দেখি Fe6 এটা কি আয়ন? এটা ফেরোসায়ানাইড আয়ন, তাই তো? আমরা সবাই জানি। তো এই আয়নটার যদি আমরা গঠন দেখতে চাই তাহলে আমরা জটিল যৌগ কিভাবে গঠন হচ্ছে, আসলে জটিল যৌগের কি করে লিগ্যান্ড আসছে, কি করে সন্নিবেশ বন্ধন গঠন হচ্ছে, এই সব জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কেন্দ্রীয় মৌল কি? এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে আমার আয়রন। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? আর্গন 4s2 এবং 3d6, তাই তো? এটা হচ্ছে আমার আয়রনের ইলেকট্রন বিন্যাস। এখন এইখানে বুঝতেই পারছো এই যে সায়ানাইড যে মূলকটা রয়েছে এর চার্জ ছিল আমার -1, তাহলে এখানে ছয়টা সায়ানাইড আয়নের চার্জ কত? -6, এবং এখানে আমার আলটিমেটলি এই আয়নটার চার্জ হচ্ছে -4। তার মানে এই যে আয়রন, এই আয়রনের চার্জ এখানে আমার +2। তার মানে এখানে যদি আমি আয়রন 2+ দেই তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে? আর্গন 3d6 and 4s0, এই ধরনের, তাই তো? তাহলে এটাকে এখন আমরা একটু বিন্যস্ত করি হুন্ডের নিয়ম অনুযায়ী। তাহলে কি দাঁড়াবে আমার? এই যে আর্গন পর্যন্ত থাকলো, আর্গন পর্যন্ত থাকার পরে আমার এখানে 3d-তে 6টা ইলেকট্রন রয়েছে, তাই তো? 3d এখানে আমার 5টা অরবিটাল থাকছে, তাহলে 1 2 3 4 5 অ্যান্ড লাস্টটা একটা 6। এরপরে কি 4s অরবিটাল আমার ফাঁকা, 4s0। এখন যখন এই যে এই সায়ানাইড মূলক কি করবে? তাকে ইলেকট্রন দান করবে, তাই তো? এই সায়ানাইড মূলক যখন তার ইলেকট্রন নিয়ে আসছে তখন এরা হয় কি?
তাহলে এবারে কি হবে, এবারে এই যে সায়ানাইড মূলকটা আমার আছে, এই সায়ানাইড মূলক কিন্তু লিগ্যান্ড হিসেবে এই আয়রনের সাথে বন্ধন গঠনে আসবে। তাহলে সায়ানাইড একটা শক্তিশালী লিগ্যান্ড, মনে রাখবে শক্তিশালী লিগ্যান্ড, সায়ানাইড হচ্ছে একটা শক্তিশালী লিগ্যান্ড। তার মানে স্ট্রং লিগ্যান্ড যদি আমরা বলি, তাহলে স্ট্রং লিগ্যান্ডগুলো কি কি, সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, আবার কার্বনিল মূলক একটা স্ট্রং লিগ্যান্ড, আবার অ্যামোনিয়া একটা স্ট্রং লিগ্যান্ড, এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। এইরকম স্ট্রং লিগ্যান্ডগুলো যখন আসে তখন হয় কি, এই যে আমার আগের যে অরবিটাল ইলেকট্রনগুলো ছিল তারা একসঙ্গে জোড় বেঁধে যায়। তার মানে এই যে আমার আগে 6টা ইলেকট্রন 5টা অরবিটাল জুড়ে ছিল, এরা করবে কি 3টা অরবিটালে এই 6টা ইলেকট্রন সজ্জিত হয়ে যাবে। ফলে কি হলো দেখো, এই যে আমার 4s অরবিটাল ফাঁকা ছিল, সাথে 4p অরবিটাল ছিল, 4p তে আবার 3টা অরবিটাল ছিল। তাহলে এই যে 4s এবং 4p, এই যে টোটাল 6টা জায়গা ফাঁকা হলো। এই 6টা জায়গায় তখন হয় কি, এই যে সায়ানাইড মূলকটা, সেই সায়ানাইড মূলক তার ইলেকট্রনগুলো প্রদান করে এইখানে একটা সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে একটা জটিল যৌগ গঠন করে। তাহলে এই গেল আমার সায়ানাইড। তার মানে যখন সায়ানাইড মূলকের সাথে আমার কোনো জটিল যৌগ গঠন করতে বলবে, তখন সেটা অবশ্যই এমন আগে যে ইলেকট্রনগুলো ছিল তারা কিন্তু একসঙ্গে জোড় বেঁধে যাবে। তাহলে সায়ানাইডের যদি গঠনটা আমরা দেখি, তখন কি হবে, কেন্দ্রীয় মৌল আমার রয়েছে আয়রন, এবং এখানে আমার 6টা লিগ্যান্ড রয়েছে, 6টা লিগ্যান্ড 6 দিক থেকে সন্নিবেশ বন্ধন গঠন করছে এবং এই যৌগটার একটা অষ্টতলকীয় গঠন কিন্তু দিচ্ছে। তাহলে সবল লিগ্যান্ডগুলো আমরা দেখলাম যে সায়ানাইড একটা সবল লিগ্যান্ড, আবার কার্বনিল একটা সবল লিগ্যান্ড। তো দুর্বল লিগ্যান্ড আর কি কি হতে পারে? দুর্বলগুলো হচ্ছে, আমরা যদি দুর্বল লিগ্যান্ড দেখি তাহলে আমরা দেখবো যে যেমন হাইড্রোক্সিল মূলক একটা দুর্বল লিগ্যান্ড, আবার পানি দুর্বল লিগ্যান্ড, সিমিলারলি ফ্লোরিন ফ্লোরাইড দুর্বল লিগ্যান্ড, ক্লোরাইড দুর্বল লিগ্যান্ড, এবং সবচেয়ে দুর্বল হচ্ছে আয়োডাইড। তাহলে বুঝতে পারছো এই যে এই লিগ্যান্ডের স্ট্রং কি উইক, এই বিষয়টার উপর ডিপেন্ড করছে কিন্তু কখন এই আগের ইলেকট্রনগুলো জোর বাঁধবে কিনা। তো এটার সাথে এখন যদি তুমি পটাশিয়ামের দাও, পটাশিয়ামের সাথে যুক্ত হয়, তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড তৈরি হবে। আর যে এটা একটা পুরোটা এখন একটা জটিল মূলক বা জটিল আয়ন তৈরি হলো। এখান থেকে আমার যে কোনো যৌগই গঠন, যে যৌগটা গঠন হবে সেটাকে আমরা বলছি জটিল যৌগ। হ্যাঁ, তো এভাবেই মোটামুটি আমাদের লিগ্যান্ডগুলো, যেগুলো শক্তিশালী লিগ্যান্ড, আচ্ছা এই যে এই আগের ইলেকট্রনগুলো জোড় বেঁধে গেল, এটা কিভাবে হয়? কোনো কোনো লিগ্যান্ডের ক্ষেত্রে এটা হবে এবং কোনো কোনো লিগ্যান্ডের ক্ষেত্রে কিন্তু এটা হয় না। যেমন এই যে সায়ানাইড, এটা একটা শক্তিশালী লিগ্যান্ড, এর শক্তির পাওয়ার অনেক বেশি, যার কারণে আগে যারা ছিল তারা সরে গেল, চেপে গেল। আর যদি কোনো দুর্বল লিগ্যান্ড হয়, যেমন ক্লোরাইড একটি দুর্বল লিগ্যান্ড, তো এরকম যদি দুর্বল লিগ্যান্ড হয় তাহলে আমার কিন্তু এরা জোড় বাঁধে না, এরা আলাদা আলাদাই থাকে। আচ্ছা, তো এবারে নেক্সটে চলে যাই। তাহলে সন্নিবেশ বন্ধনে পড়লাম, এবারে আরেকটা অন্য ধরনের বন্ধন করি, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে বুঝতেই পারছো, নামের মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে হাইড্রোজেনের একটা বন্ধন তৈরি হবে। তো সেই বন্ধনটা কিভাবে তৈরি হবে? ধরো এই যে আমরা আগের লেকচারে পড়েছিলাম তড়িৎ ঋণাত্মকতার কথা। তো তড়িৎ ঋণাত্মকতা আমি কি বলেছিলাম, যে একটা সমযোজী বন্ধন থাকবে, সেই সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করছে, সেটা এই দুইটা মৌলের যে কোনো একটা মৌল অনেক বেশি টানতে চাইবে। যখন সে নিজের দিকে টেনে টেনে নিতে চাচ্ছে, তার মানে কি সে ঋণাত্মক হতে চাইছে, তার ঋণাত্মকতা তখন বেড়ে যাবে। তো এই ধর্মটাই হচ্ছে তার তড়িৎ ঋণাত্মকতা। তো যার, বুঝতেই পারছো, যার এই তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, সে তত বেশি নিজের দিকে টেনে নিবে। এখন এই যে হাইড্রোজেন এবং অন্য একটা মৌলের যখন বন্ধন তৈরি হচ্ছে, তখন কি হয়, এই যে হাইড্রোজেনের সাথে তোমার এই আরেকটা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল সেটা ইলেকট্রনগুলোকে নিজে নিজে টেনে নেয়। তাহলে এই যে একটা পজিটিভ পার্ট, একটা পার্শিয়ালি পজিটিভ পার্ট, একটা পার্শিয়ালি নেগেটিভ পার্টের তৈরি হচ্ছে। তো এই দুইটা পার্টের মধ্যে একটা আকর্ষণ বলের সৃষ্টি হয়, সেই বন্ধনটাকে আমরা বলছি হাইড্রোজেন বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধন কি ধরনের হয়? এই হাইড্রোজেন বন্ধন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, আরেকটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে এগুলো আবার কি ধরনের?
আন্ত মানে বুঝতেই পারছো, আন্ত হচ্ছে দুইটা অণুর মধ্যে, তার মানে দুইটা ডিফারেন্ট অণুর মধ্যে যখন আমার বন্ধন তৈরি হচ্ছে, এই হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে, তখন আমরা তাকে বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আবার যখন একই অণুর দুইটা পরমাণুর মধ্যে এই হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। চলো একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের ক্ষেত্রে আমি যদি তোমাকে ইথানোইক অ্যাসিডের কথা বলি, ইথানোইক অ্যাসিডটাকে আমি কিভাবে লিখতে পারি? এই যে ধরো CH3, এখানে আমি OH লিখলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার O, তাই তো? তাহলে এটা আমার একটা অণু, আরেকটা অণু কি হবে? আরেকটা অণু এরকম, ধরো এখানে হচ্ছে HO, অ্যান্ড এটা হচ্ছে C, দেন আমার এখানে হচ্ছে এইটার সাথে আমার থাকছে O, অ্যান্ড এখানে হচ্ছে আমার CH3, তাই তো? তো এইটা আমার, এই যে দেখো এইটা একটা অণু, অ্যান্ড এই পাশে এইটুকু হচ্ছে আমার আরেকটা অণু। তো এই যে এই দুইটা অণুর মধ্যে এই যে এই হাইড্রোজেন এবং এই অক্সিজেনের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, একটা পার্শিয়ালি পজিটিভ নেগেটিভ চার্জের মধ্যে এইখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে এবং এই জায়গাতে আরেকটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তো এই যে দেখো দুইটা অণু পরস্পর দুইটা হাইড্রোজেন বন্ধন দিয়ে তারা যুক্ত আছে। এই যে এই দুইটা অণু যুক্ত হলো, এই যে দুইটা অণুর মধ্যে আমার হাইড্রোজেন বন্ধনগুলো হলো, এটাকে আমরা বলছি আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। তাহলে অন্ত আণবিক বন্ধনটা কিরকম হবে? যদি আমরা এই যৌগটার কথা বলি, এটা কি? এটা হচ্ছে এই যৌগটার কথা বলি, এটা হচ্ছে আমার, এখানে আমরা ফেনল OH দিলাম, অ্যান্ড এখানে আমি দিচ্ছি NO, দেন এটা হচ্ছে O। তার মানে এটা কি? এটা হচ্ছে আমার অর্থোনাইট্রোফেনল, তাই তো? তো এই যে অর্থোনাইট্রোফেনল আমরা যৌগে পড়ে এসেছি। তো এই অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে কি হয় দেখো, এই যে এখানকার হাইড্রোজেন এবং এই যে এখানকার অক্সিজেন, এই দুইটার মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তাহলে দেখো এটা তো একটাই অণু, তাই না? একটা অণুর দুইটা পার্টের মধ্যে আমার হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। এই ধরনের হাইড্রোজেন বন্ধনগুলোকে আমরা বলছি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, তাহলে এই যে হাইড্রোজেন বন্ধন গঠন হলো, এইটার প্রভাবে কি কি হয়, ধর্মের কি কি পরিবর্তন হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখে নিই। এটাতে দেখো, তাহলে এটার প্রভাবে কি হয়? উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তাহলে দেখো এই যে আমার একটা অণুর সাথে, আগে যে আমি দেখালাম তোমাকে এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটার ক্ষেত্রে, যে এই একটা অণুর সাথে আরেকটা অণুর একটা দৃঢ় একটা বন্ধন তৈরি হচ্ছে, তাই না? তাহলে এরকম যদি একটা অণু আরেকটা অণুর সাথে খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাহলে কি তাদেরকে খুব সহজেই গলনাঙ্কে বা স্ফুটনাঙ্কে পৌঁছানো যাবে? অবশ্যই যাবে না। যার কারণে আমার এই যে এই যৌগ হাইড্রোজেন বন্ধন থাকার কারণে কিন্তু তোমার এই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কগুলো বেশি হয়। এবং সেম ঘটনা ঘটে তোমার হাইড্রোজেন সালফাইড এবং পানির ক্ষেত্রে। দেখো এই যে পানি, অক্সিজেন অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক। তো অক্সিজেন অনেক বেশি তড়িৎ-ঋণাত্মক হওয়ার কারণে অক্সিজেন এখানে দুইটা হাইড্রোজেন বন্ধন গঠন করে, কিন্তু সালফার অত বেশি তড়িৎ-ঋণাত্মক না হওয়ার কারণে সে কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না। যার কারণে সাধারণ তাপমাত্রায় কিন্তু হাইড্রোজেন সালফাইডকে আমরা গ্যাস হিসেবে দেখি, কিন্তু পানিকে আমরা তরল হিসেবে দেখি, তাই তো? তার মানে এই যে আমার হাইড্রোজেন বন্ধন, এটার কারণেই কিন্তু এই গলনাঙ্ক স্ফুটনাঙ্কটার একটা বিশাল পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, নেক্সট কি? পানিতে দ্রাব্যতা। তাহলে দেখো আমরা নর্মালি জেনে আসছি কি যে আমাদের পানিতে যেসব যৌগ, অজৈব যৌগ, সেগুলো পানিতে দ্রবীভূত হয়। জৈব যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয় না, কিন্তু ব্যতিক্রম কি? অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়। কেন হয়? এইটার কারণ এই যে হাইড্রোজেন বন্ধন, এই যে আমার আরওএইচ অণুগুলো রয়েছে, এরা কি করে? এরা হচ্ছে একটা একটা করে হাইড্রোজেন বন্ধন গঠন করে আমার পানির অণুর সাথে, ঠিক আছে? এই যে আমার এইভাবে করে করে তারা হাইড্রোজেন বন্ধন গঠন করে। এই যে পানির অণুর সাথে যখন তারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছে, তখনই কিন্তু তারা পানিতে দ্রবীভূত হচ্ছে। এই কারণেই অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, ঠিক আছে? তাহলে সংযোজিত অণু গঠন, বুঝতেই পারছো সংযোজিত অণু গঠন কি? এই যে একটা অণুর আমরা এর আগে দেখলাম যে এই
ইথানোয়িক অ্যাসিডের ক্ষেত্রেই আমরা হচ্ছে দুইটা অণু পরস্পর যুক্ত হয়ে ডাইমার গঠন করেছে। আবার একটা অণুর মধ্যেও হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। তো এইরকম করে আমরা ডাইমার গঠন করতে পারি এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। তো এইগুলোই মোটামুটি হাইড্রোজেন বন্ধন নিয়েছিল। তো এবারে একটা প্রশ্নের উত্তর দিই লাস্টে, ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালের প্রশ্ন। সেটা হচ্ছে নিচের কোন যৌগটিতে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন হয়? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধনটা আমরা এর আগেই দেখেছি। এখানে কি হয়, দুইটা অণুর মধ্যে, ইথানোয়িক অ্যাসিডেরই দুইটা অণুর মধ্যে একটা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয়। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাসে। আমরা যদি এই ক্লাসটাকে সামারাইজ করি তাহলে প্রথম থেকে দেখতে পাবো এখানে আমরা কি কি পড়েছি। আজকে শুরুই করেছিলাম রাসায়নিক বন্ধন নিয়ে এবং বিভিন্ন ধরনের বন্ধন আমরা পড়েছি, তাই না? আমরা আয়নিক বন্ধন পড়েছি, আমরা সমযোজী বন্ধন পড়েছি, আমরা সন্নিবেশ বন্ধন পড়েছি। তারপরে আমরা কি পড়লাম? দেন আমরা অরবিটালের সংকরায়নগুলো নিয়ে পড়লাম। আমরা সংকরায়ন নির্ণয় করার শর্টকাট কিছু ওয়েও শিখেছি। এরপরে হাইড্রোজেন বন্ধন পড়েছি, পোলারাইজেশন, ফাজনের নীতি এসব পড়েছি। তো তোমরা যদি দেখো এখানে হচ্ছে আমার প্রশ্নগুলো যদি, তো প্রশ্ন ব্যাংকে যদি তোমরা এই টপিকগুলোর উপর প্রশ্ন খুঁজতে চাও, দেখবে এই অরবিটালের সংকরায়ন নিয়েও কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। অরবিটালের সংকরায়ন নিয়ে প্রশ্ন আসে। তারপরে ফাজনের নীতি থেকে অনেক প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, তো ফাজনের নীতি থেকেও প্রশ্ন আসে, হাইড্রোজেন বন্ধন থেকেও টুকটাক প্রশ্ন আসে। তো এই ক্লাসের শেষে আমি প্রতিদিন যেমন বলি যে ক্লাসটা করো, ক্লাস করার পরে প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করো, দেন নিজের এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসবে সেই মার্কসটুকু এনশিওর করে ফেলো। তো তোমরা তোমাদের পড়া পড়তে থাকো। আমি আজকের মতো আসি। থ্যাংক ইউ অল।